নমস্কার, আপনারা শুনছেন প্রবীণ শিল্পীদের দ্বারা পরিচালিত অনুভব 2.0 পডকাস্ট। ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভব 2.0। অনুভবের এই অভিনব ভাবনা স্রষ্টা ডক্টর আর শ্রীধর এবং পূজা মুরাদা ও আশিস তিওয়ারি তার সাথে সমন্বয়কারী। অনুভব 2.0 এই পর্বটি আপনাদের জন্য নিবেদন করছেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার ঈপ্সিত চক্রবর্তী, প্রজেক্ট ডিরেক্টর অফ সিএমআইজি, এবং মিস্টার কৃষ্ণেন্দু ব্যানার্জি। মিস্টার ব্যানার্জি একজন প্রখ্যাত ক্রীড়াবিদ। ক্রিকেট এবং ফুটবল দু ধরনের খেলাতেই তিনি অদ্বিতীয়। শুধু তাই নয়, প্রশিক্ষক হিসেবেও তিনি অত্যন্ত পারদর্শী এবং প্রভূত জনপ্রিয়তা অর্জন করেছেন। কয়েকটি পর্বে কথোপকথনের মাধ্যমে তিনি তার অশ্রুতপূর্ব অভিজ্ঞতার কথা আমাদের কাছে পৌঁছে দিতে চলেছেন। আমি অনুরোধ করব ঈপ্সিত চক্রবর্তীকে যে এই আলোচনা সভার তৃতীয় পর্বটি শুরু করার জন্য। বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। নতুন সূর্য উদয় হবে, আনন্দে জীবন কাটাবে, বরিষ্ঠ নাগরিক আমরা সবাই আছি তোমাদের সাথে। হ্যাঁ, মানে আমরা ওটাকে ঘিরে বসে দিচ্ছি না, মানে স্ট্রাকচারাল চেঞ্জটা হওয়ার আগেই আমরা ওটাকে ধরে রেখেছি। এটাকে হোমিওস্ট্যাসিস বলা হয়, আমাদের একটা বায়োলজিক্যাল মেকানিজম, যে মানে সমতা বজায় করে রাখবো। কিছু একটা যদি উপরে বা নিচে নামে, আমি কিছু একটা করবো, এতে করে আবার যে জিনিসটা হয়ে যায়। এই আমাদের যেমন এই বছরের প্রায় খেলা শেষের দিকে আমরা কিন্তু চুপ করে বসে নি, আগামী দিনের টিম করবো বলে আমরা শুরু করে দিয়েছি। কেন শুরু করেছি? আমি যদি চুপ করে বসে থাকি, সিজন শেষ হয়ে গেছে, আমার কিন্তু একটা ব্লক চলে আসবে, আমি ব্লকে চলে যাবো। এবার ভাবছি যে কার কার কি পারফরমেন্স করেছে ফিরে দেখা, কি পারফরমেন্স করেছে, কি করেছে, ওই ছেলেগুলোকে রাখবো না, নতুন ছেলে ওর জায়গায় কি আসতে চায়, নতুন কে কি পারফরমেন্স করেছে, আবার একটা নতুন কাজে ইনভলভ হয়ে গেলাম। আচ্ছা, এইরকম ভাবে নিজেকে ব্যস্ত রাখা। আচ্ছা, সেটা জাস্ট ব্যস্ত রাখার জন্য নয়, একটু মন থেকে করছেন, কারণ আপনার ভালো লাগছে, ভালো লাগছে। আমি যদি ভালো, আমার যদি কোনো কিছু ভালো না লাগে, আমি সেটাকে বেশিক্ষণ করতে পারবো না। হ্যাঁ, ইজ এ হিউম্যান নেচারই তাই, হিউম্যান নেচার। হ্যাঁ, এটা কি চাকরি বা ক্রিটিক্যাল সিচুয়েশন আমার করতে হবে, সব জায়গায় তাই। আমার যে চাকরি করতে ভালো লাগে না দিনের পর দিন, সেই চাকরিতে আমার কোনো উন্নতিও হবে না, কোনো কিছু হবে না। আমার কোনো মানে কাজ করতে অনেকগুলোতে কিছু সেটাই। আমার যদি ওটা ভালো লাগে, তবেই তো ওটার উপর আমি রিসার্চ অ্যান্ড ডেভেলপ। এক্স্যাক্টলি, আমার ভালো লাগে বলেই তো ওটার উপরে হয়, ওটার উপরে কাজ করবার ইচ্ছে জাগে, ওটা আমি ভালোবাসি বলে, তাই না? মানে হ্যাঁ, একটা প্যাশন আছে ওটা, একদম প্যাশন থেকেই তো ওটা আসে। ওটা সম্পর্কে জানা, ওটাকে আরো ভালো কিছু করা, ওটা থেকেই তো আসে, নাহলে আসবে কেন? এক্স্যাক্টলি। মানে আমার একটা কথা আমরা ইউজ করি, মানে এটা আমি একটা অ্যালগরিদম মতন তৈরি করেছিলাম, যে ইউনাইট, এটা ইউনাইটেড হচ্ছে, ইউনাইটেড হচ্ছে, পার্টিসিপেশন হচ্ছে, ইউনিটি, পার্টিসিপেশন, অ্যান্ড দে আর অলসো কন্ট্রিবিউটিং টু দ্য হোল গ্রুপ অ্যাজ আ হোল। তো মানে ইউপিসি, ইউনাইট, পার্টিসিপেট, কন্ট্রিবিউট, এই জিনিসটা কি আমি যদি বলি, ওই ট্রায়াডটা, এইটা কি ঠিক বললাম? মানে এইভাবে কি জিনিসটাকে শুরু করা, আমরা এমন কিছু করতে চাইছি যেটা কি না একটা সায়েন্টিফিক ওয়েতে, ধরুন ফ্লো চার্টের মতন করে বা অ্যালগরিদমের মতন করে, এতে করে আমরা জিনিসটা করতে পারছি। এই ছিল আমাদের অ্যাপ্রোচ, এটার পরে এটা, এটার পরে এটা। তারপরে আমরা একটা মোটামুটি মেজারিং স্কেল তৈরি করবো, যে কীরকম ইম্প্যাক্ট হচ্ছে। এই দুখানা করার মানেই হচ্ছে এতে করে আজ থেকে 50 বছর পরে যদি করতে চায়, রেপ্লিকেট করা যাবে। তাই জন্য আমরা সায়েন্টিফিক্যালি করতে চাইছি, একটা স্ট্রাকচার দিয়ে। আর এই স্ট্রাকচারের কথা যখন বললাম, আপনি বলে এক্সপিডিশন অর্গানাইজ করা, মানে পাহাড়ে ঘোরা বয়স্ক আমাদের যত মেম্বার রয়েছেন, লাইফ মেম্বার রয়েছে, ইন্ডিয়ান মেম্বার রয়েছে, মানে ওনাদের নিয়ে যদি একটা এক্সপিডিশন আমরা করতে পারি পাহাড়ে, তাহলে খুব ভালো হয়, তাই তো? এক্সপিডিশন বলতে মানে আমি যে এক্সপিডিশন গুলোর কথা বলছি, যে সেই এক্সপিডিশন গুলো ওরা পারবে না, কেন এইগুলো ব্যয়সাধ্য এবং কষ্টসাধ্য। না মানে এমনি ঘোরা, হ্যাঁ এমনি ঘোরা, তার জন্য বিভিন্ন ভালো ভালো জায়গা আছে। এবার মুশকিল হচ্ছে যে বেড়ানোর ইয়েটা আলাদা,
অনেকে আছে যে পাহাড়ে যাব, হ্যাঁ আমি একটা ব্যালকনিতে একটা কফির কাপ নিয়ে আমি সারাদিন ওখানে কাটিয়ে দেবো, পুরো একটা পুরো দৃশ্য দেখে কাটিয়ে দেবো, ওইটাই আমার ভালো লাগে। হ্যাঁ, একটা প্যানোরামিক ভিউ দেখে কাটিয়ে দেবো। আবার কিছু মানুষ আছেন যে আমারই বন্ধু বান্ধব ছিল, আমি দেখেছি পাহাড়ে গেছে, সবাই হইচই করছে, সে কিন্তু ওখানে একটা গল্পের বই নিয়ে গেছে, সে ওই সারাদিন ওই গল্পের বইটাই পড়ছে, ওটাই হচ্ছে তার ভালো লাগা। আবার একজন গেছে, সে খালি ফুলের ছবি তুলে বেড়াচ্ছে, সেই এই ঘাস ফুল হোক, এই ফুল হোক, সেই বিভিন্ন রকমের ফুলের ছবি তুলে বেড়াচ্ছে, গাছপাতার ছবি তুলে বেড়াচ্ছে। আবার আর একজন আছে খালি পশু পাখির ছবি তুলে বেড়াচ্ছে, কেউ মানুষের ছবি তুলে বেড়াচ্ছে। সুতরাং এই ব্যাপারগুলো না, যে পাহাড়ে গেলেই যে সবার পাহাড় ভালো লাগবে তা না, আমাদের দেখতে হবে যে আমরা একটা প্রোগ্রাম করতে পারি, যে কিছু পাহাড়ের ছবি দেখানো হলো, তাতে একটা সময় স্টপ করে দিয়ে জিজ্ঞেস করা মতামত কেমন লাগছে, কি লাগছে, একটা পার্সেন্টেজ বলবে দারুণ দারুণ দেখান, তাদের ইন্টারেস্ট আছে, একটা পার্সেন্ট বলছে হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই আছে, কষ্ট করে কেন যাও ওখানে। আমরা যখন আগে এরকম এক্সপিডিশনের ছবিগুলো এখানে দেখাতাম, তা খুব মানে কতিপয় মানুষ ছিল তারা ভীষণ এনকারেজ করতেন, আর ম্যাক্সিমাম মানুষই এইখানে যাওয়ার কি দরকার, বাড়িতে বউ ছেলে মেয়ে আছে, যদি কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়, তার মানে তারা ওইটাতে ইন্টারেস্টেড নয়, মানে ওই কষ্টটা তারা নিজেরাও করবেন না, অন্য কেউ করুক সেটাও তাদের পছন্দ না, তাদের দুটো কারণে পছন্দ না, যে ও এটা করে দেখাচ্ছে, ও বোধহয় একটা খ্যাতি পাচ্ছে, তাদের মধ্যে দুটো মনস্তাত্ত্বিক কাজ করে, যে আমি এটা পারিনি, সুতরাং অন্য কেউ করুক সেটাও আমি পছন্দ করি। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যবিত্ত মানে মনস্তত্ত্ব, এটা মানে আমার যেটা মনে হয়, যারা মনোবিদ তারা অন্যভাবে নেবে। হ্যাঁ, আর আরেকজন আছে, আমি যেতে পারলাম না কিন্তু আরেকজনকে এনকারেজ করি, এই মানুষও আছে, যে আমি পারছি না, আমার হয়তো কায়িক ক্ষমতা নেই, আমার আর্থিক ক্ষমতা নেই, আমি ওটা চাই, কি আমি আরেকজনকে এনকারেজ করি, এই পার্সেন্টেজটা খুব কম। না, কিন্তু আমি চাই ও যা, ওর মধ্যে দিয়ে আমি দেখতে পাবো। কিছু লোক বলেছে এই যে আপনারা যান বলেই তো আমরা এই ছবিগুলো দেখতে পাচ্ছি, এই যে আপনারা যান বলেই তো এই ছবিগুলো দেখতে পাচ্ছি। আজকে ব্রেয়ার গিল যেসব ছবি দেখায় ডিসকভারি চ্যানেলে, ও যায় বলেই তো আমরা দেখতে পাই। ও যদি না যেত, হ্যাঁ তার বিনিময়ে পয়সা পায়, আমরা যদি ওটাকে দেখি তাহলে আমি বলবো তোমাকেও ওই পয়সা দেওয়া হচ্ছে, তুমি যাও, যাবে না। কিন্তু আমি যেতে পারছি না, আর একটা লোক যাচ্ছে, আমি তাকে এনকারেজ করি, এই পার্সেন্টেজটা অনেক কম। আগে হয়তো এই পার্সেন্টেজটা বেশি ছিল, কিন্তু এখন আর্থসামাজিক দিক বা আমাদের চতুর্দিককার রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি এমন হয়ে গেছে না, এই সংখ্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই সব মিলিয়ে একটা ডিপ্রেশন তৈরি হয়, একটা সামাজিক ডিপ্রেশন, আমি বলবো এটাকে সামাজিক ডিপ্রেশন। সামাজিক ডিপ্রেশনটাই আস্তে আস্তে প্রত্যেক মানুষের মধ্যে ছড়াচ্ছে। আচ্ছা, এতে করে তাদের পুরো পার্সোনালিটি, আইডি এগুলো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে দিস কন্টাজিয়াস ছড়িয়ে যাবে চেইন রিঅ্যাকশনের মধ্যে। আগে আমাদের বাড়িতে একজন লোক যখন আসতেন, সঙ্গে কি নিয়ে আসতেন, একটা ছোট টফির বাক্স নিয়ে আসতেন, এখন কি নিয়ে আসছেন, চিপস নিয়ে আসছেন। ওটাও তখনকার দিনে বিষাক্ত ছিল, কারণ ওটা চিনির দলা ছিল। এটাও এখনকার দিনে আরো বেশি বিষাক্ত, আরো টক্সিক। আমরা বাচ্চারা কান্নাকাটি করলে একটা চিপসের প্যাকেট খুলে হাতে দিয়ে দিচ্ছি, বাচ্চাদের ম্যাগি খাওয়াচ্ছি, আমরা কিন্তু সব জানছি, জেনেও আমরা এটা কেন করছি, কেন আমাকে ওই বাচ্চাটাকে চুপ করাতে গেলে আমাকে যা যা করতে হবে, তার থেকে সব থেকে সহজ উপায় হচ্ছে ওকে একটা চিপস করে দাও বা মোবাইলটা দিয়ে দাও। আচ্ছা, আমাকে নিজেকে রিল্যাক্স রাখার জন্য আমি এটা করছি। মানে ওর গ্রোথ বা ওর ডেভেলপমেন্টের জন্য না, ওটা নিয়ে ভাবছি না, পরে যখন ভাববো তখন দেখা যাবে। আমি তো আপাতত করি, এইটা করতে 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 আস্তে আস্তে
ওবিসিটির দিকে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, আস্তে আস্তে ওবিসিটি থেকে ডিপ্রেশন আসছে, কেন আমার জামা কাপড় ফিট হচ্ছে না, আর অকওয়ার্ড লাগছে। হ্যাঁ, হ্যাঁ। আমি যখন অন্য জায়গায় যাচ্ছি এত জিম বেড়ে গেছে, কেন আমাদের সময় কটা জিম ছিল, তখন ঘুম কমে গেছে মানুষের। হ্যাঁ, অনেকটা এখন রাত জাগছে, দিনে ঘুম হচ্ছে, কেন? তাই একটাই কারণ, আমি একটা নিশ্চিন্ত জায়গা চাইছি, আমি একা চাইছি, একা, আর কাউকে আমি শেয়ার করবো না। জয়েন্ট ফ্যামিলি ভেঙে যাওয়ার পর থেকে ডিপ্রেশন আরো বেড়েছে। জয়েন্ট ফ্যামিলিতে আমি যে শেয়ারটা করতাম, আমাকে মারলে আমার কাকা দৌড়ে আসতো, আমার দাদু দৌড়ে আসতো, এটা নেই। একদম আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমার কাকা পিসি, আমার আরো আশেপাশের কাকা, খুড়তুতো কাকা, জ্যাঠতুতো কাকা, এরা ছিল। আমরা একসময় ফুটবল খেলেছি, একসময় ক্রিকেট খেলেছি, একসময় সাঁতার শিখেছি কাকাদের হাত ধরে। আমাদের বাড়ির পড়াশোনার মাস্টারমশাই অনেক পরে এসছে, কাকারা যখন চাকরি বাকরিতে এনগেজ হয়ে গেছেন। কাকা সংস্কৃত পড়িয়েছেন, ইতিহাস পড়িয়েছেন, অন্য কাকারা হয়তো অঙ্ক পড়িয়েছেন, লাইফ সায়েন্স পড়িয়েছেন, এরকম ছিল, যার জন্য আমরা শিখেছি অনেক বেশি। অনেকগুলো মানে মেনি হিউজ এন্ড কালারস আপনারা দেখেছেন, অনেক ডোমেন অফ লাইফ দেখেছেন। আমাদের যেমন ছোটবেলা থেকে আমি 66 থেকে ইয়েতে যাই, খেলার মাঠে যাই, কাকা সঙ্গে করে নিয়ে গেছে, 6 বছর বয়স। আচ্ছা, তখন আমি কলকাতা মাঠে ফুটবলের যে এসেন্স, মানে ফুটবলের যে গন্ধটা, কি আবেগ, আমি ওই সময় থেকে অনুভব করেছি। খেলার প্রতি টান আমার ওই সময় থেকে, আমার আইডল ওই সময় থেকে তৈরি হয়েছে। পিটার থঙ্গরাজ ছিল আমার আইডল। হ্যাঁ, ওই ডেভেলপ করানোর জন্য তো একটা জায়গায় নিয়ে যেতে হবে। মানে ফুলের পাপড়িগুলো খুলছে আস্তে আস্তে, যা দেবো সেটাই থেকে যাবে। একটা বাচ্চা ছেলেকে আমি যদি মানে একটা সাদা কাপড়কে লাল বালতিতে চোবাই, লালই হবে, হলুদ বালতিতে চোবালে হলুদই হবে। আমি একটা বাচ্চাকে যা যা দেখাবো সেটাই হবে, এবং তার সঙ্গে ওইগুলোই আমি ফলো করব। একটা বাচ্চা যদি দেখে শনি রোববার আমার বাবা মাঠে নিয়ে ছেড়ে দিল, আর নিজে আড্ডা বাড়িতে বসে, তারপর এসে দেখলো বাড়িতে বসে বিয়ারের বোতল নিয়ে বসে গেছে, আলটিমেটলি ও কনফিউজ হবে যে আমি ক্রিকেট খেলবো না, আমার আলটিমেট বিয়ারের বোতল নিয়ে বসবো। তুমি বিয়ার খেতে ভালোবাসো, খাও না, তুমি বন্ধু বান্ধবের সঙ্গে অন্য জায়গায় যাও, বাড়িতে নয়। বাড়িতে আমার ছেলেকে আমি যখন ক্রিকেটে দিয়েছি, আমি ক্রিকেট নিয়েই আলোচনা করবো, তাকে দেখাবো, দেখ সচিন তেন্ডুলকার এটা করেছে, অমুকে এটা ব্যাট করেছে, দেখ ও কি ওর লাইফস্টাইলটা কি ছিল, কোন জায়গা থেকে উঠে এসেছে। তাকে বাড়িতে ছোট ছোট কাজ দিতে হবে, তুমি এইগুলো করো, স্বাবলম্বী করতে হবে। আমরা কি করি, বাচ্চাদের আগলে রাখি, আগলানোটা বন্ধ করে দিতে হবে। বাড়িতে বাজারে, আমাদের তো ছোটবেলা বাজারে নিয়ে যেত, হ্যাঁ, আমরা জানতাম কার থেকে আলু নেয়, কার থেকে পেঁয়াজ নেয়, কার থেকে মাছ নেয়, আমাদের ওটা নিয়ে ভাবতে হতো না। এখন ব্লিঙ্কিটে মাল এসে দিয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে জানেই না তো, কেউ বাজারে যায় না। সত্যি দেখি না, কিন্তু একদম আজকাল তো আরোই দেখি না, পেছন দিকে যেটা একটা, আমি যদি এখনকার একটা ছেলেকে বলি যে শুক্তো রান্না হবে, বাজার করে নিয়ে আনতে পারবে না। শুক্তো, প্রথম কথা শুক্তো তারা খায় না, ডালের নামটা বলতে পারবে না, কি চাল খাচ্ছে বলতে পারবে না, কিন্তু আমরা জানতাম। এটা তার কারণ হচ্ছে জয়েন্ট ফ্যামিলি থেকে বেড়ে ওঠা। আর আমাদের এখন সবকিছুই হচ্ছে ওরিয়েন্টেড। তুমি ক্রিকেট খেলছো, ক্রিকেটের বাইরে আর কিছু ভাববে না। তুমি ফুটবল খেলছো, ফুটবলের বাইরে আর ভাববে না। এই যে ঘোড়ার এই যে চোখের পাশে দুটো পাতা লাগিয়ে দিয়েছে না, এটা হচ্ছে গার্জিয়ানদের বড় ভুল। দুটো বাজে ছেলের সঙ্গে মিশুক না, কিন্তু আমার কন্ট্রোলটা থাকবে ও কতক্ষণ ওর সঙ্গে মিশছে, আবার 5টা ভালো ছেলের সঙ্গে মিশছে কিনা। তারপরে একটা সময় যখন ও ভালো খারাপ দুটোই বুঝতে পারবে, তখন ও ওইখান থেকে সরে আসবে। হ্যাঁ, একটা বাচ্চা মন ধরছে, ওকে ধরতে দাও, ধরতে দাও। ও যখন ছ্যাঁকাটা খাবে তখন ও বুঝবে ওটা আগুন। কিন্তু কাছে থেকে খেয়াল করো, ও যেন মোমেই হাত দেয়, হয়তো আঙুলটা পুড়বে, কিন্তু ওটাকে আমাকে নিতে হবে, কেন ওর আগামী দিনের জন্য। দেখতে হবে যে ওর জামাটা যাতে না পড়ে, জামাটা যাতে না পড়ে।
এবার এটা আপনারা এক্সাম্পল হিসেবে দিলেন, এটা খুব বোল্ড, খুব মানে অ্যাজ এ পেরেন্ট অনেক কিছু হয়তো খুব মন শক্ত করে করতে হয়। হ্যাঁ, যদি করতে করা হবে। যায়, হ্যাঁ, যদি করা যায়, আগামী তাহলে দিনের জন্য তাকে মানে ওই জায়গাটা, তাকে লড়াইয়ের রাস্তাটা নিয়ে যাওয়ার জন্য ওটাই হচ্ছে জায়গা, বাহ, তাছাড়া আর কোনো জায়গা নেই। মানে ওইটাই হচ্ছে আসলে আপনি এত ভালো বললেন। আপনাদের আবার স্বাগত জানাই অনুভব 2.0-তে। প্রথমেই আমি ধন্যবাদ জানাই কৃষ্ণেন্দু ব্যানার্জিকে তার ক্রীড়া জীবনের অভিজ্ঞতা আমাদের দর্শক বন্ধুদের সামনে উপস্থাপিত করার জন্য। এই পর্বটি রেকর্ড ও সংরক্ষণ করা হয়েছে সিএমআরজি স্টুডিওতে। এই প্রতিষ্ঠানটি প্রবীণ ব্যক্তিদের সেবার উদ্দেশ্যে গত 3 দশক ধরে কাজ করে আসছে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সিএমআইজি কর্ণধার ডক্টর ইন্দ্রাণী চক্রবর্তী এবং আমার সহকর্মী ঈপ্সিত চক্রবর্তী ও পারমিতা দাসকে। আমি তানিয়া দত্ত, আজকের পর্বের সঞ্চালক। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রোতা বন্ধুদের আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগেছে।